সাবেক উপদেষ্টা আসিফ নজরুল বিভিন্ন সময়ে টিভি চ্যানেলের টক শোতে উপস্থিত হয়ে স্বৈরাচার হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আলোচনায় আসেন তিনি। কখনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে দেশকে আমূল পরিবর্তন করে ফেলবেন এমন বক্তব্য দিয়ে নজর কাড়েন আসিফ নজরুল। হায় আল্লাহ, আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। ২৪ গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে আইন উপদেষ্টা সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর দেশের সেবা করার সুযোগ পেয়ে যান অধ্যাপক আসিফ নজরুল। তবে এই সময়ে আগের ব্যক্তির ইমেজ ধরে রাখতে পারেননি তিনি। দায়িত্ব পালনকালে নানা কারণে বিতর্কিত হয়ে ছাত্র জনতার রোষানলে পড়েন আসিফ নজরুল। আইন উপদেষ্টা উদর পিণ্ডি ভোরদরগারে চাপাচ্ছে, উনি বিচারপতিদের নিয়োগ দিচ্ছে, উনি নীরব ভূমিকা পালন করতেছে কেন? অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পর আসিফ নজরুলের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির ভয়াবহ অভিযোগ। শুধুমাত্র সাব রেজিস্ট্রার বদলি করে 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। উনি যে প্রথম সুইজারল্যান্ডে গেছিল, সেই ক্ষেত্রে হয়ে থাকতে পারে যে ওইখানে তার টাকা পাচার করার একটা কোনো কিছু সে করে আসছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকের এক অনুসন্ধানে দাবি করা হয় আসিফ নজরুলের আত্মীয় স্বজনদের সম্পদের পরিমাণ বেড়েছে কয়েক গুণ। এমনকি তার সাবেক স্ত্রী রোকেয়া প্রাচীর 2 কন্যা এখন বিপুল সম্পদের মালিক। ওই সন্তানদের মধ্যে একজনের নামে ঢাকার নিউ স্কাটনে একটি বাড়ি কেনার অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয় আসিফ নজরুলের 1.5 বছরের রাজত্বে সবচেয়ে আলোচিত দুর্নীতির একটি ছিল সাব রেজিস্ট্রার বদলি। অন্তর্বর্তী সরকারের আমলের 18 মাসে আইন মন্ত্রণালয়ে শুধু সাব রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে 100 কোটি টাকা। বদলি থেকে জনপ্রতি 50 থেকে 60 লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অতীতে কখনো মাত্র 8 মাসে এত বিপুল সংখ্যক বদলির ঘটনা ঘটেনি সাব রেজিস্ট্রার পদে। বদলির বিধান অনুযায়ী এ গ্রেডের সাব রেজিস্ট্রারকে এ গ্রেডের অফিসে এবং সি গ্রেডের কর্মকর্তাকে সি গ্রেডের অফিসে বদলি করতে হয়। অভিযোগ রয়েছে আসিফ নজরুল এসব নিয়মের কোনো তোয়াক্কা না করেই বদলি বাণিজ্য করেছেন। আইন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুসারে আসিফ নজরুল 2024 সালের আগস্টে আইন উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার বদলি সংক্রান্ত অন্তত 16টি আদেশ জারি হয়েছে। এর মধ্যে 2024 সালের 4 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 5টি আদেশে 87 জনকে বদলি করা হয়। 11টি আদেশে 195 জনকে বদলি করা হয় 2025 সালের 1 জানুয়ারি থেকে 27 এপ্রিল পর্যন্ত। প্রতিবেদনে আরও দাবি করা হয় 2025 সালের সবচেয়ে বেশি সংখ্যক সাব রেজিস্ট্রার বদলি করা হয়। এর মধ্যে অন্তত 200 জনের কাছ থেকে জনপ্রতি 50 থেকে 60 লাখ টাকার বিনিময়ে তাদের পছন্দের সাব রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। একইভাবে বিচারক বদলি নিয়েও অধ্যাপক আসিফের বিরুদ্ধে তথ্য উঠে আসে ওই অনুসন্ধানী প্রতিবেদনে। 2025 সালের 2 জুন সারা দেশে বিভিন্ন আদালতের 252 জন বিচারককে একযোগে বদলি করা হয়। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক 5টি প্রজ্ঞাপন জারি করা হলে সারা দেশে হইচে পড়ে যায় সে সময়। অভিযোগ উঠেছে এই বদলি বাণিজ্য করে আসিফ নজরুল হাতিয়ে নেয় কয়েকশো কোটি টাকা। সেই সাথে জামিন বাণিজ্য নিয়েও কয়েকশো কোটি টাকা আত্মসাতের তথ্য রয়েছে সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে। জানা গেছে সে সময় আলোচিত জামিনের মধ্যে ছিল শেয়ারে জালিয়াতি ও ভাই হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের জামিন। একই দিনে 3টি মামলায় তাকে জামিন দেওয়া হয়। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। এমনকি যে আদালত তাকে জামিন দিয়েছে তার জামিন দেওয়ার এখতিয়ারও সেই আদালতের ছিল না। বাদী সাজরে হোক আপনার উমরা পালনের জন্য সৌদি আরবে থাকার কারণে উনি উপস্থিত থাকতে পারে নাই। ওনার পক্ষে আমরা সময় চেয়েছিলাম যে গতকালকে যে চার্জ গঠনের জন্য ছিল ওইটা চার্জ হিয়ারিং না করে পরবর্তী একটা দিন ধার্য করার জন্য।
কিন্তু বিজ্ঞ আদালত সেই সময়টি উনি দেন নাই, নামঞ্জুর করেন। নামঞ্জুর করে উনি আসামিদেরকে ওই মামলা থেকে অব্যাহতি বা ডিসচার্জ দিয়ে দেন। অন্যদিকে গান বাংলার তাপসের জামিন ও বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল টাকার বিনিময়ে, এই দাবিও করা হয় প্রতিবেদনে। আরও জানা যায় অন্তত 2 ডজন ব্যক্তিকে আসিফ নজরুল অর্থের বিনিময়ে জামিন দেওয়ার ব্যবস্থা করেন। এদের মধ্যে রয়েছে ব্যবসায়ী, সাবেক আমলা এবং আওয়ামী লীগ নেতা। আইন মন্ত্রণালয়ের পাশাপাশি আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন। এখানেও তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। আসিফ নজরুল এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নতুন করে রেকর্ডিং এজেন্সির লাইসেন্স দেওয়া শুরু করেন। এর মাধ্যমে তিনি শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। কোনো প্রকার আইনি পদক্ষেপ তো নেয়ই নাই, বরঞ্চ এই আসামিদের কারাগারের সাথে বসে সে মিটিং করে। এই এত বড় মাফিয়া চক্রের আসামিদের সাথে বসে যখন উপদেষ্টা মিটিং করে, তখন আমরা বাংলাদেশের মানুষ খুবই ব্যথিত হই। এদিকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন আসিফ নজরুল। অনেকেই তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীতভাবে মিথ্যা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। তবে নেটিজেনরা তার পোস্টে মন্তব্য করতে পারেনি, তার কমেন্ট অপশন বন্ধ রাখায়। অন্তর্বর্তী সরকারের সাবেক আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দুর্নীতি নিয়েও নানা তথ্য উঠে এসেছে। জানা যায় 2023 সালের 11 এপ্রিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মারা যাওয়ার পর গণস্বাস্থ্য কেন্দ্র দখলের পায়তারা শুরু করে রিজওয়ানা। মবের পিছনে প্রথম হলো জাফরুল্লাহ বোস সেদিন হক, এবং তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে একজন উপদেষ্টা রেজওয়ানা। অনুসন্ধান থেকে জানা যায় কয়েক বছর ধরেই গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন কর্মকাণ্ডে আনুষ্ঠানিকভাবে খবরদারি করার চেষ্টা করেছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। প্রতিষ্ঠানটিকে নিজের কবজায় নিতে একটি সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি, আর সেই সুযোগ এসে যায় ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তন হলে। সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র 16 দিনের মাথায় দখলে নেন গণস্বাস্থ্য কেন্দ্র। পরিকল্পনার অংশ হিসেবে চূড়ান্ত ধাপে সরিয়ে দেন ডক্টর নাজিমউদ্দিনকে। উপদেষ্টা থাকার সময়ে সেন্ট মার্টিন, পলিথিন করা সিন্ডিকেট সহ নানা কারণে বিতর্কিত হয়েছেন রিজওয়ানা। গণস্বাস্থ্য কেন্দ্র নিয়ে নতুন করে এবার দুর্নীতির অভিযোগ সামনে আসলো তার। একই বিন্দুতে রয়েছে আরেক উপদেষ্টা আসিফ নজরুলও। সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। আবু তাহের, বাংলা এডিশন।